দর্শক, প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে একটু আমাদের অনুষ্ঠানটা শুরু করতে একটু দেরি হলো। তবে আমরা নিশ্চয়ই পুরো অনুষ্ঠানটি একটু শুনতে পাচ্ছেন? ভালোভাবে করতে পারবো, সেটার জন্য আপনাদের অপেক্ষার জন্য আমি আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা ইতিহাস সেরা নির্বাচন করা হবে ফেব্রুয়ারি মাসে, এটি শুনেছি, এমন কথা প্রায়ই স্মরণ করে দিয়েছেন প্রধান উপদেষ্টা সহ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তো বলেছেনই, পুরো যে উপদেষ্টা পরিষদ তারাও বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। বিএনপি এবং তার রাজনৈতিক সারথীরাও ভোট নিয়ে অনেক আগ্রহী, অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও আগ্রহের কম বেশি এবং সময় অসময় নানা রকম দেখা যাচ্ছে। এইসব বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে মানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নির্বাচন আয়োজন কতটা ভালোভাবে সম্পন্ন হবে সেসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আনিস আলমগীর। জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন। এবং আমাদের সাথে আরও আছেন আমার বাংলাদেশ এবি পার্টি সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদ, আপনিও আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ। আমরা প্রথমে একটু আনিস ভাই আপনার কাছে জানতে চাইব যে নির্বাচন আসছে বা এই সরকার ক্ষমতায় আছে ১.৫ বছরের মতো বেশি সময় হলো, আমরা যারা সাংবাদিকতা করছি বা মিডিয়া গত ১৫ বছরের সরকারের তুলনায় অনেকখানি স্বাধীন রয়েছে বলে আপনি মনে করেন কিনা গত কয়েক বছরের তুলনায়? এবং এই সময়ে এসে আমরা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে, খোদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক কিছুই আসলে বলতে পারছি। আপনি নিজেও অনেক সমালোচনা করছেন, যেটা হয়তো শেখ হাসিনার সরকারের আমলে করা সম্ভব ছিল না। আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা? আহ, কিছু ক্ষেত্রে একমত, আবার কিছু ক্ষেত্রে আমি দ্বিমত আছে। জি। মানে এই যে আমাদের স্বাধীনতা ফিল করাটা এবং স্বাধীনতা না ফিল করাটা, এটা দুইটাই সত্য। স্বাধীনতা ফিল করছে এই ক্ষেত্রে যে এটা সত্য, শেখ হাসিনার আমলে যে ধরনের একটা আতঙ্ক ছিল, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আতঙ্ক ছিল, কাকে কখন তুলে নিবে সে ধরনের একটা ভয় ছিল। সে ভয় থেকে আমরা ওই পরিমাণে যেই পরিমাণে আমাদের ভোকাল হয়ে কথা বলা ছিল সেটা ছিল না। কিন্তু আবার আরেকটা জিনিস ছিল যে কথা বলতে যে বাধা পেয়েছি তা না, কথা বলেছি, কিন্তু এক ধরনের ভীতি কাজ করেছে। বর্তমান সময়ে যে ভীতিটা, সেটা কিন্তু এই এজেন্সিগুলোর ভীতি না, কিংবা সরকারের তরফ থেকে ভীতি না। বর্তমান সময়ের ভীতি হচ্ছে যে মব ভায়োলেন্স। এই যে সরকারের হয়ে নানা গোষ্ঠী তৈরি হয়েছে, এই গোষ্ঠীগুলো এক একটা ভয় দেখায় যে ওকে ধরো, একে মারো, এই কেন কথা বলে। এই যে এখন মোট কথা হচ্ছে একটা অরাজকতার সমার চলতেছে ডক্টর ইউনূসের আমলে। ডক্টর ইউনূস কাউকে হয়তো, কাউকে না, অনেকে হয়তো কথা বলতে পারছে না। পার্সোনালি আমি বলবো যে আমাকে কথা বলতে বাধা দেয়নি, কিন্তু উনি বাধা দিচ্ছে না, কিন্তু প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে। প্রতিষ্ঠানগুলো থেকে বাধা আছে মানে যে আনিস আলমগীরকে টক শোতে নিও না, কোথাকার কোন একজন ইউটিউবার বলে দিলেন, কিংবা যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ওই ধরনের ইউটিউবার যারা বিদেশে বসে বসে লেকচার দেয়, তারা বললো যে অমুককে নিও না। তো সেই টেলিভিশন ভয় পেলো যে না না, আমি কেন ওকে আর আনবো না। আমি নাম ধরে কয়েকটা টেলিভিশনের নাম বলতে পারি, কিন্তু এখন বলবো না সেটা, কারণ তারা নিজেরা জানে তারা কি কারণে আনতে পারছে না, এবং তারা অপারগতাও প্রকাশ করে যে এই কারণে আমরা পারছি না। এখন দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ডক্টর ইউনূস হয়তো বাধা দিচ্ছে না, কিন্তু ইউনূসের হয়ে অনেক অনেকে আমাদেরকে বাধা দিচ্ছে, বলছে যে অমুকে আনো কেন, তমুকে আনবে না। তো এবং তাদেরকে, মালিকদেরকে হুমকি দিচ্ছে, তোমার তোমার দুর্নীতি নিয়ে লিখবো যদি এটা করতে থাকো। তো সেই ধরনের একটা বাধা তো আছেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে শেখ হাসিনার আমলে যে ধরনের বাধা ছিল, আমরা একটা একটা নির্দিষ্ট গোষ্ঠীকে ভয় পেতাম, একটা নির্দিষ্ট আনিস ভাই, এজেন্সিকে ভয় পেতাম। আনিস ভাই এখন এখন সেই ভয়টা এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যে এখন কে কার উপর কে হামলা করবে কখন, তার কোনো ইয়ত্তা নেই। আনিস ভাই, আমি শুধু এই ব্যাপারটাকে, আপনি বলতেছিলেন যে এখন আর কোনো গোয়েন্দা সংস্থার কোনো ভয় নাই বা গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে সেই ভয়টা পাওয়া যাচ্ছে না, কিন্তু আসলে একটা মব অনেক গোষ্ঠী করে যে আপনাকে নেওয়া বা উমুককে নেওয়া তুমুককে নেওয়া সেটা থাকতেছে। এমন কি হইতে পারে আনিস ভাই যে ওই সময় হয়তো মব ভায়োলেন্সের শিকার আপনি হন নাই, কিন্তু আরো অনেকে হয়েছে?
এরকম কি হইতে পারে যারা মব ভায়োলেন্সের শিকার, আপনি যেটাকে বলতেছেন সেটা আপনাকে কখনো ফিল করতে হয় নাই, কিন্তু যারা ওই সময় একটু রাইটিস্ট কথা বলছে, একটু ইসলামপন্থী কথা বলছে, বা একটু বিএনপি জামায়াতের হয়ে কথা বলছে, এমনকি বামপন্থী হয়ে কথা বলছে, তাদেরকে সাংঘাতিক রকম মব ভায়োলেন্সের শিকার হইতে হয়েছে? হ্যাঁ, সেটা তো অস্বীকার করার উপায় নাই, সেটা আমাকে নিয়েও হয়েছে। হ্যাঁ। আমাকে ছাত্র ইউনিয়নের তথাকথিত বিপ্লবী এখন সভাপতি, সেও পর্যন্ত বলেছে যে একে একে ধরো, একে মারো। আমি হ্যাঁ। নাম বলবো না, এগুলো এখন খুব আনপ্লেজেন্ট শোনায়। তারপরে সবচেয়ে বড় আরেকটা ঘটনা তো আমার চোখের সামনেই আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সংগ্রাম পত্রিকার যে সম্পাদক মিস্টার আসাদ, উনাকে অফিস থেকে তুলে নিয়ে মবগিরি করা হয়েছে। ওখানে ছাত্রলীগ বা ছাত্রলীগ নামধারী লোকেরা গিয়েছে। সো এই খালেদ যেভাবে বলছেন আপনি যে ভিন্ন মতের লোকদেরকে করা হয়েছে মব ভায়োলেন্স, সেটা অস্বীকার করার উপায় নাই। আওয়ামী লীগ সেটা অস্বীকার করতে পারবে না, কিংবা আওয়ামী লীগের ছাত্র সংগঠন অস্বীকার করতে পারবে না যে তারাও মব ভায়োলেন্স করেনি। তবে ডক্টর ইউনূসের আমলে যে মাত্রায় মব ভায়োলেন্স হচ্ছে সেটা ইতিহাসের সেরা, এবং সেদিক থেকে আমরা সবসময় বলে আসছি যে ইতিহাস যদি লেখা হয়, মবের জনক হিসেবে ডক্টর ইউনূসের নাম লেখা থাকবে। কিন্তু আনিস ভাই, আমি একটু আনিস আলমগীর ভাইয়ের সাথে আমার একটু পরিচয়ের কথা বলি। আনিস ভাই আমার সরাসরি বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, অর্থাৎ সাংবাদিকতাতেও তিনি নানাভাবে আমার পথ প্রদর্শক, অনেক আগে থেকে তিনি সাংবাদিকতা করছেন। সেই দাবি থেকে আমি বলছি, আপনার এই কথার সাথে আমি একটু ডিফার করি আনিস ভাই, এই কারণে যে আমার মনে আছে যে 2023-এর জুলাই মাসে আমি তৎকালীন ছাত্রলীগের সভাপতিকে একটি শুধু প্রশ্ন করেছিলাম যে আপনি যে গাড়িটি চড়ছেন সেটি কোত্থেকে আপনি পেয়েছেন। যেভাবে আমাকে আক্রমণ করা হচ্ছে, শুধু আমাকে না, কিন্তু আমার পুরো পরিবারকে, আমার মা আছেন ফেসবুকে, আমার মেয়ে আছেন ফেসবুকে, আমার স্ত্রী আছে, পুরো পরিবারকে যেভাবে আক্রমণ করা হয়েছে, এখনকার সময় আক্রমণ করা হয় কিন্তু সেইটাকে এখনো ছাড়া যেতে পারে না। নিশ্চয়ই ছাড়ায় যাবে, চেষ্টাটা জারি আছে। আমি দেখি জামায়াত বা বিএনপি বা এনসিপির যারা সমর্থক, তাদের চেষ্টাটা জারি আছে। আমি খালেদ আপনার এটাতে সিম্পেথাইজ, আমি অস্বীকার করছি না যে তাটা করে নাই, আমার ওই ঘটনাটা মনে নাই তাই বলছি। কিন্তু ডক্টর আসাদ সাহেবের কথা মনে আছে, সিনিয়র সাংবাদিক, প্রেস ক্লাবের মেম্বার, এবং বাংলাদেশের একজন প্রথিতযশা বলবো আমি, তো এরকম একটা লোককে যখন এটা করেছে সেটা আমার মনে আছে। আপনাকে পার্সোনালি করেছে, আপনি আপনারটা মনে রেখেছেন। আমাকে পার্সোনালি যেটা করেছে, বলছি না, ছাত্র ইউনিয়নের কতগুলো আমার জন্য করেছে। বিশেষ করে আমি যখন একবার একটা ইয়ে নিয়ে, রামপাল নিয়ে আমার একটা পজিশন বললাম যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র যেটা হচ্ছে, আমি মনে করি যে এটা সময়ের প্রয়োজনে বাংলাদেশের দরকার আছে, কারণ আমি এটা আমার মত রেখেছি। এবং আমি সেখানে বলেছিলাম যে এখন যারা রামপাল আন্দোলন করছে তাদের সিংহভাগ বামপন্থীরা করছে, কিন্তু হঠাৎ করে বিএনপি এখানে অংশ নিয়ে এটাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এটা অনেকের পছন্দ হয়নি, তারা তখন আপত্তি করেছে। তো আমি এটা আপনার সাথে অস্বীকার করি না যে আমাদেরকে এইভাবে ট্যাগ দেওয়া হয়েছিল তখনও, কিন্তু আমি মনে করি না যে ডক্টর ইউনূসের আমলে যেভাবে হচ্ছে এবং যেভাবে বিচ্ছিন্নভাবে যাকে যেখানে যেভাবে পাচ্ছে, ওইরকম মববাজি ছিল না তখন। আপনাকে মবগিরি করেছে বা ছাত্রলীগের কোনো এক নেতা আপত্তিকর কথা বলেছে, আপনার কিন্তু একটা ক্ষেত্র ছিল, আপনি বলতে পারতেন, আপনি তোফায়েল আহমেদকে ফোন করতে পারতেন, আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি ছিলেন তাকে ফোন করতে পারতেন, বলতে পারতেন যে ভাই এটা হচ্ছে। তারাও সেটা ব্যবস্থা নেওয়ার মতো একটা সম্পর্ক ছিল আমাদের সাথে। এখন কাকে বলবো, কার বিরুদ্ধে কাকে বলবো, এটাও সেই ইন্টারেস্টিং পয়েন্ট আনিস ভাই। আমার মনে হয় যে এটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট আপনি তুলে ধরছেন, যে এখন আসলে বলার কে আসে। তবে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছে, আমার অরিজিনাল প্রশ্ন আছে, কিন্তু ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু জানতে চাই যে ব্যারিস্টার ফুয়াদ, আমরা কিন্তু এরকম দেখি নাই এর আগে যে সাংবাদিকদের বা যারা কথা বলতেছে, যারা রাজনৈতিক প্রতিপক্ষ না, তাদেরকেও প্রতিপক্ষ বানাইতে। এইটার কারণটা কি আসলে? মানে সাংবাদিকরা তো আসলে, হ্যাঁ আপনি বলতে পারেন 15 বছর ধরে শেখ হাসিনার সামনে সাংবাদিকরা খুবই নতজানু ভূমিকা রাখছে, কিন্তু নতজানু ভূমিকা রাখে নাই এরকম সাংবাদিকতা তো আছে। আমি বারবার বলতে চেষ্টা করি, শেখ হাসিনার আমলেই সাংবাদিকতা হয়েছে, যখন সোনা চুরির কথা সামনে আসছে, যখন রূপপুরে বালিশের কথা সামনে আসছে, যখন এস আলমের দুর্নীতির কথা সামনে আসছে, শেখ হাসিনার আমলেই কিন্তু এগুলি হয়েছে। দিনের পর দিন সাংবাদিকরা কিন্তু চেষ্টা করে গেছে। কিন্তু এইটা কেন হইতেছে যে এখন এই সরকারের কোনো সমালোচনা করলে বা এই ধরনের, ধরেন আপনার কোনো সমালোচনা করলেই আপনার সমর্থকরা ব্যারিস্টার ফুয়াদ আনিস আলমগীরকে বলতেছেন যে তুমি হচ্ছে ফ্যাসিস্টদের দোসর। এইটার কারণটা কি আসলে, আপনার কি মনে হয় ব্যারিস্টার ফুয়াদ?
যে সোসাইটি লম্বা সময় যদি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদ, স্বৈরাচার, অগণতান্ত্রিক আমলের ভিতর দিকে যায়, তখন সমাজ কিন্তু আপনার যথেষ্ট তার মূল্যবোধ হারিয়ে ফেলে। ফ্যাসিবাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা হয় সেটা হচ্ছে যে সমাজের ভিতরকার নাগরিকদের মধ্যকার যে সম্পর্ক, যে মর্যাদার সম্পর্ক, সম্মানের সম্পর্ক, গণতান্ত্রিক মূল্যবোধের সম্পর্ক, এই সম্পর্কগুলো নাই হয়ে যায়। তাই আজকে আপনি অনলাইনে কারণে অকারণে অথবা যে কোনো জায়গায় আপনি দেখবেন আমাকে নিয়ে প্রচুর মানে মানে ফেক নিউজ বানানো, কন্টিনিউয়াস গালাগালি, পাকিস্তানের দালাল ইসলামাবাদে করাচি পাঠায় দেয় প্রত্যেক দিন টিকিট ছাড়া, বিমান ছাড়া। তো এইটা একটা বড় জায়গা হচ্ছে ওইটা আর কি। একটা সমাজে যখন লম্বা সময় গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা থাকে, মানুষ যখন নিজেদের অ্যাঙ্গার, দ্বিমত, ভিন্ন মত এটাকে ভেন্টিলেট করতে পারে এবং এই ভেন্টিলেট করতে গিয়ে সে কোনো ভয়ের ভীতির মুখোমুখি হবে না, তখন সে সেই জায়গাগুলো ডেভেলপ করে। বাংলাদেশে যে যাত্রাটা শুরু হয়েছিল 91-তে, এইটা এসে হোঁচট খেয়েছে। তো গত 16-17 বছরে যেটা হয়েছে যে বাংলাদেশে সিম্পলি আমরা একটা ফ্যাসিস্ট আপব্রিঙ্গিং এর মধ্য দিয়ে বড় হয়েছি। সাংবাদিকদের কথা আপনি যেটা বলেছেন, যে কথাটা তো আসলে সত্য না। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি কি যখন ইন্ডিপেন্ডেন্টে ছিলেন তখন কি আপনি হেনস্থার শিকার হন নাই? আওয়ামী লীগের নেতারা, সাবেক এমপিরা বিভিন্ন সময় কি আপনাকে হেনস্থা করে নাই? করেছে তো। মাহমুদুর রহমান ভাই আমার দেশের সম্পাদক ছিলেন, ওনাকে হেনস্থা করেছে না? আমার দেশের সব সাংবাদিক, নয়াদিগন্তের সাংবাদিক। আনিস ভাই যে কথাটা বলতেছেন, যেমন ধরেন আমাকে হেনস্থা মানে কি, 2015 সালে শেখ হাসিনাকে ওই প্রশ্ন করার পরে আমাকে আর কোনো কিছুতে দাওয়াত দিল না জীবনে, এটাকে আপনি হেনস্থা বললে হেনস্থা? কোনো বড় পলিটিক্যাল লিডার আসতে চাইলো না অনুষ্ঠানে, সেইটা একটা হেনস্থা বললে হেনস্থা? সারাক্ষণ ধরেন আমার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আর ফাইল তৈরি, আমি কবে কি বলছি সেগুলি, কিন্তু এই কথাগুলিও আমি আসলে বলতে পারতাম যখনই পাইছি, যখনই আওয়ামী লীগের কোনো মন্ত্রীকে পাইছি সেগুলি বলতে পারতাম। আনিস ভাই যেটা বললেন, এখন কেউ বলার কোনো জায়গা নাই, মানে কারে আপনি বলবেন? দেখা যাচ্ছে যে আপনিও আপনার কথাই বললেন অকারণে, মানে আপনার সাথে যুক্তিতে হয়তো পারতেছে না, যুক্তিতে হয়তো মিলতেছে না, কোথাকার কোন জায়গার কোন ভিডিও বাইর করে আমাকে 100 লোক জিজ্ঞেস করতেছে যে এইটা কি ঠিক কিনা, এইটা ওইটা কিনা, মানে এগুলি কি আসলে, মানে এটা কেন? না, এটা তো বললাম যে এই যে আওয়ামী ফ্যাসিবাদের কথা বললাম, যে টোটাল মূল্যবোধ তো মানে ডিক্লাইন করেছে। ডেমোক্রেটিক যে ভ্যালু সিস্টেম, এটা তো একটা কন্টিনিউশন লাগে। একটা জেনারেশন যখন আপনি তাকে সাপ্রেস করে রাখবেন, সে যখন তার অ্যাঙ্গার ভেন্টিলেট করতে পারবে না, দ্বিমত ভেন্টিলেট করতে পারবে না, তখন তো সে সুডো মানে আইডি খুলে আপনাকে, আমাকে অথবা অন্য কাউকে সে এটা করবে। অতএব এই জিনিসটার দায় হইলো পুরো ফ্যাসিবাদকে নিতে হবে। গণজাগরণ মঞ্চ কি একটা মব না বলেন? এখান থেকে কি বাংলাদেশে হাজার হাজার কোম্পানির তালিকা করা হয়নি? প্রত্যেক দিন অমুক ইসলামী ব্যাংককে ধরো, ইসলামী ব্যাংক হাসপাতাল ধরো, অমুক কোম্পানিকে অ্যাটাক করো, অমুক কোম্পানি ভাঙো, আমার দেশ জ্বালায়া দাও, নয়াদিগন্ত জ্বালায়া দাও, সংগ্রাম জ্বালায়া দাও, এগুলো কি মব ছিল না? আজকে এই যে আনিস ভাই বলছে না যে আমি তোফায়েল আহমেদ সাহেবকে ফোন করতে পারতাম, আমরা কি পারতাম? যারা বিএনপি জামাত করেছে, খালিদ ভাই চিন্তা করেন, আপনি যদি বেক্সিমকো অথবা সালমান এফ রহমানের প্রতিষ্ঠানে না কাজ করতেন, আপনি কি এই লেভেলের অ্যাকাউন্টেবিলিটির সাংবাদিকতা করতে পারতেন? এটা কি আপনার দিগন্ত টিভির সাংবাদিকরা এই লেভেলের সাংবাদিকতা করতে পারতেন? আমার কাছে মনে হয় যে বেশে ফুয়াদ, এই প্রসঙ্গটা নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন আলাপ করব। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এমন কোনো টেলিভিশন ছিল না, আমি যে সময় সাংবাদিকতা করেছি 12 থেকে 19, যাদের সাথে শেখ হাসিনার সরকারের খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। মানে এটা আমি যদি আজাদ সাহেবের টেলিভিশনে কাজ করতাম, আপনি আমার একই কথা বলতেন। আমি যদি বসুন্ধরাতে কাজ করতাম, একই কথা বলতেন। যমুনায় কাজ করতাম, আপনি আমার একই কথা বলতে পারতেন। যারা যমুনা, বসুন্ধরা, আজাদ ভাই টিভিতে কাজ করেছে, একটু পার্থক্য আছে খালিদ ভাই। একটু পার্থক্যের জায়গা হচ্ছে আপনার স্বাধীনতাটা আপনি মেনটেন করছেন, সেটা আপনি এটাও জানতেন, এটা আমার অর্জন। কিন্তু এইটাতে যখন আপনি বলেন যে এটা সালমান এফ রহমানের টিভিতে কাজ করছি বলা, আমি এটা মানতে রাজি না। আমার চেয়ে বেশি সম্পর্ক দুইটাই আছে এখানে, দুইটা উপকরণ আছে। একটা হচ্ছে যমুনা টিভি, বসুন্ধরা টিভি সম্পর্ক, আজাদ সাহেবের সম্পর্ক শেখ হাসিনার চেয়ে কোনো অংশ কম ছিল না। এসালামের টিভি ছিল না। তারপরে ধরেন এসালামের টিভি ছিল না। ক্ষমতার পার্থক্য, এসালামের টিভি ছিল না। ক্ষমতার পার্থক্য তো আছে, ছিল, কিন্তু আপনার ধরেন এসালামের সাথে তো আপনি সালমান এফ রহমানের তুলনা করতে পারবেন না ক্ষমতার জায়গা থেকে। একটা পর্যায়ে এসালাম ওয়াজ মোর ক্লোজ টু শেখ হাসিনা,
এটার প্রমাণ আমরা ওটা নানাভাবে শেষের আরো শেষের সামনে দিকে দেখব, হতে পারে। আরো সামনে এটা দেখব, দুটো উপকরণই আছে, আরো সামনে মানে দেখব যারা যে ধরেন স্বাধীন থাকতে চেয়েছে, জি আবার ওই একটা রিজনেবল প্রোটেকশন ছিল ব্যাক অফ মাইন্ড, সেই জায়গাটার একটা কম্বিনেশন আপনার মধ্যে ছিল। অধিকাংশ জায়গাতেই সবাই সেলফ সারেন্ডার করে ফেলছে, সে স্বাধীনও থাকতে চায় না, শুধু চাকরি করেছে। সাংবাদিকতা তো চাকরি না, ইটস বিয়ন্ড এই প্রফেশন, এটা বিয়ন্ড অ্যান এমপ্লয়মেন্ট। তো ওকে। সেই জায়গাটা আপনি করতে পেরেছেন বলেই তো আজকে আপনি এখনো টিকে আছেন, আপনি বাংলাদেশে না এসে আরো ঘুরে গেছেন। আরো বাক- আরো 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 অনেকে নিশ্চয়ই আরো অনেক বেশি ভালোভাবে করছে। কিন্তু বেশি ফুয়াদ, আমি আজকের প্রশ্নে আসি। বেশি ফুয়াদ, ইলেকশন হবে কি হবে না সেটি একটি খুব সব মানুষের মনে প্রশ্ন। আমি সেই প্রশ্নটি আপাতত আনিস ভাইয়ের কাছে, আনিস ভাইয়ের জন্য তুলে রাখি। আনিস ভাইয়ের কাছে শুনে এটা আপনার কাছে শুনবো। কিন্তু আমি প্রথমে এবি পার্টির অবস্থান জানতে চাই। এবি পার্টি কেমন মনে করতেছে যে এইবারের ইলেকশনে এবি পার্টি তার মতামত নিয়ে কতটা জনগণের কাছে পৌঁছাতে পারলো, বা এবি পার্টি কি ধরনের রাজনৈতিক জোটের কথা ভাবছে কিনা যদি ভেবে থাকে? আগে এবি পার্টির কথা আমরা একটু শুনি, বেরেশা ফুয়াদ। প্রথম কথা হচ্ছে যে আমরা আপনার এখন পর্যন্ত 109টা আসনে প্রার্থিতা ঘোষণা করেছি। এর ভিতরে সবাই যার যার সামর্থ্য মোতাবেক প্রচারণা করছে। 25-30টা আসনে আপনার খুবই অ্যাক্টিভলি প্রচারণা করছে, এবং তারা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে সংসদ সদস্য হবার যোগ্য মানুষ। আমাদের আর্থিক সামর্থ্যে ঘাটতি আছে, আমাদের লোকবলে ঘাটতি আছে, সাংগঠনিক স্ট্রেংথে ঘাটতি আছে, কিন্তু আমাদের সক্ষমতা মোতাবেক আমরা সেই ক্যাম্পেইন করে যাচ্ছি। আমাদের রাজনৈতিক বক্তব্যটা গত 5-6 বছর থেকে আমরা দিয়ে আসছি যে বাংলাদেশে দেখবেন যে গত লম্বা সময় 3 দশকের উপর থেকে বিকল্প ধারার রাজনীতি, তৃতীয় ধারার রাজনীতি, সংস্কার, নতুন ধারার রাজনীতি, এই শব্দগুলো কিন্তু যথেষ্ট আলোচিত শব্দ। ডক্টর কামাল হোসেন যখন আওয়ামী লীগ থেকে বের হয়ে আসলেন অথবা তাকে বহিষ্কার করা হলো, উনি গণফোরাম করলেন, তখনও কিন্তু এই কথাটা উনি বলেছেন। বি চৌধুরী যখন অথবা অলি আহমেদের মতো লোক যখন বিএনপি থেকে বের হয়ে আসছেন, তারাও এই কথাটা বলবার চেষ্টা করেছে। এখন আমরা এবং 111-এর সময় এটা খুবই ওয়াইডলি স্পোকেন ওয়ার্ড, সংস্কার, বিকল্প, এই সেই, -2, 3, 4, আমরা আসলে এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি। শুরুতেই দল করি নাই, আপনি জানেন যে আমরা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামে একটা প্ল্যাটফর্ম করলাম 2019-এ। আমাদের পারপাস ছিল যে আসলে জন আকাঙ্ক্ষাটা বোঝা, যে আমরা যে একটা তৃতীয় ধারার একটা নতুন রাজনীতি করব, এই যে এই বড় দুইটা দলের বলয় থেকে বের হয়ে এসে করবো, আসলে কি নিয়ে করব। এবং ওই একটা বছর 19 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত আপনার একটা বছর আমরা প্রায় 1100 থেকে 1200 মিটিং করেছি সারা বাংলাদেশে এবং বিদেশে, যেখানে বাংলাদেশি প্রবাসীরা থাকেন, যেখানে এই এলাকাগুলোতে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করেছি গ্রুপ করে করে, যেখানে নতুন রাজনীতি ডেভেলপ করেছে। আম আদমি পার্টি তুরস্কে, আপনার আক পার্টি মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়াতে, তিউনিসিয়াতে, মরক্কোতে, এই জায়গাগুলো আমরা বোঝার চেষ্টা করেছি। এবং আমরা কিছু অনুসিদ্ধান্তে আসছি তখন যে আসলে বাংলাদেশের তৃতীয় ধারার রাজনীতিতে আকাঙ্ক্ষাটা কি। প্রথম আকাঙ্ক্ষা যেটা আমরা আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসছে, সেটা হচ্ছে যে দেশের মানুষ ধর্ম এবং মুক্তিযুদ্ধ দুটোকেই প্রচন্ড সম্মান করে, মর্যাদার চোখে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ মনে করে। কিন্তু এইটাকে কেন্দ্র করে প্রতিদিন লেবু কচলানো, ব্যবসা করা, এটাকে নিয়ে ছিনিমিনি খেলা, বাড়াবাড়ি করা, এটাকে তারা পছন্দ করে না, কিন্তু দুইটাকে তারা গুরুত্বপূর্ণ মনে করে। দ্বিতীয়ত হচ্ছে দেখলাম যে অতীতের ব্যাপারে তাদের একটা শ্রদ্ধার জায়গা আছে, রাজনৈতিক বিভিন্ন দলের নেতাদের ব্যাপারে তাদের সম্মান আছে, কিন্তু প্রতিনিয়ত অতীতকে টেনে নিয়ে আসা, রাজনৈতিক নেতাদেরকে মাজারে, তার কবরগুলোকে মাজারে পরিণত করা, মন্দিরে পরিণত করা, দরগায় পরিণত করা, এই দরগা বিক্রির যে রাজনীতি, এটা আসলে মানুষজন পছন্দ করে না, দেখতে চায় না এটা। তৃতীয়ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের একটা অনুসিদ্ধান্ত যেটা আসছে, মানুষ চায় প্রতিনিয়ত তাদের জীবনের সমস্যাগুলোকে যেন আমরা অ্যাড্রেস করি, রাজনৈতিক দলগুলো যেন তর্ক বিতর্ক আলাপের মধ্য দিয়ে এগুলোকে অ্যাড্রেস করে। একটু যদি সংক্ষিপ্ত করেন বেশা ফুয়াদ এই পর্যায়ে। তো সেই জায়গাতে বটম লাইন হচ্ছে এবি পার্টির রাজনীতিটার মেসেজ হচ্ছে ওইটাই, যেটাকে আমরা আমাদের টোকেন ওয়ার্ড বলি, যে আমরা বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র বানাতে চাই, আমরা পলিসি বেস পলিটিক্স করতে চাই, অতীতমুখিতা, অতীতের বাড়াবাড়ি চর্চা, অতীতের কি নিয়ে খুব বেশি মানে পূজার জায়গাটা না বানায় আমরা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের যে ক্রাক্স, সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি, এটা করতে চাই। এবং সেখানে আমাদের গবেষণাতে আমরা 21টা ইস্যু আইডেন্টিফাই করেছি যেটা দেশের মানুষ চায় আমরা অ্যাড্রেস করি। 21টা টপিক, এবং 21টা টপিক নিয়ে আমরা পলিসি পেপারও তৈরি করেছি। আমরা একটু বেরিশা ফুয়াদ একটু খালি আপনাকে নোকটা দিয়ে রাখি যে আপনারা এই রাজনীতির ক্ষেত্রে যে 21টা টপিক হোক বা যে 3টা বিষয় নিয়ে আপনারা জন আকাঙ্ক্ষা
পর্যবেক্ষণ করতেছিলেন সেগুলি হোক, সেগুলির মধ্যে শুধুমাত্র পপুলিস্ট ধারণাগুলি বজায় রাখতেছেন কিনা, মানে যখন যেইটা মানুষ জনপ্রিয় হইতেছে বা যখন যেটা মানুষ চাইতেছে সেইটাই আসলে বলতে চেষ্টা করতেছেন কিনা, সেটা ভুল হোক কি সঠিক হোক সেটার জায়গা থেকে সেই ব্যাপারটাও আপনার কাছ থেকে আমরা একটু শুনবো, যে আপনাদের আসলে জনতুষ্টিমূলক এক ধরনের রাজনীতি, যে রাজনীতিটা যে কোনো সময় যে কোনো পাত্রে রাখলে ফিট ইন হয়ে যাবে, ওরকম একটা রাজনীতি আপনারা করতেছেন কিনা আমরা এটা শুনবো। তার আগে আমরা একটু আনিস ভাইয়ের কাছে যাই। আনিস ভাই, নানা কারণে মানে বাংলাদেশে একটা ভূমিকম্প হইলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, বাংলাদেশে বেগম খালেদা জিয়া যদি অসুস্থ হন তৈলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, তারেক সাহেব দেশে না আসলেও প্রথম প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, একটা আর্মিতে 3টা অফিসার বদলি হইলেও এই প্রশ্ন আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা, বিডিআর এর মামলার রায় হইলেও এই প্রশ্নটা আসে ইলেকশন ঠিকমতো হবে কিনা। আমি পার্সোনালি ইলেকশন ঠিকমতো হবে এর বাইরে কিছুই দেখি না। আপনি কি দেখেন? আপনাকেও আমি নির্বাচন নিয়ে সংশয় জানাতে দেখি, এটার কারণটা কি আসলে, মানে কেন নির্বাচনে আপনার সংশয়? আনিস ভাই, আপনি বলতে শুরু করার আগে আমি একটু আমাদের একজন দর্শক, উনি তার নাম লিখেছেন দান্তে 3311, তিনি বলেছেন ভাই সাংবাদিকদের আমাদের সমালোচনা করতে পারবো না কেন, সারা পৃথিবীতেই সাংবাদিকদের সমালোচনা করা যায়, এখন আপনাদের সমালোচনা সাধারণ মানুষ করতে পারবে না, ইউনুসকে সমালোচনা করেন আপনারা কিন্তু আপনাদের করা যাবে না। অবশ্যই সাংবাদিকদের সমালোচনা করা যাবে, আমরাও সারাদিন সাংবাদিকদের সমালোচনা করি, কিন্তু সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি গালিও দেওয়া যাবে কিনা বা কাউকেই গালাগালি করা যাবে কিনা সেটাও আপনি একটু ভাইবা দেখবেন। ভাই আপনার নাম যেহেতু দান্তে, যাই হোক, আমি একটু আনিস ভাই আপনার কাছে আসি, যে আনিস ভাই আপনার এত সংশয় এবং আপনার সহ সারা বাংলাদেশের মানুষের এত সংশয় কেন ইলেকশনটা নিয়ে, ইলেকশন নিয়ে আসলে হইতেছে কি? ধন্যবাদ খালেদ। তবে তার আগে আমি জাস্ট একটু ছোট করে ফুয়াদ যে বিষয়টা বললো যে গণজাগরণ মঞ্চ ছিল একটা মব, এই যে মব, বর্তমান মবের সাথে যে গণজাগরণকে মিশিয়ে ফেলা, আমি জাস্ট তথ্যগত বা চিন্তাগত একটা পার্থক্য যে আছে সেটা একটুখানি বলি। সেটা হচ্ছে যে গণজাগরণ কখনো মব ভায়োলেন্স ছিল না, বা শাপলা চত্বর যেটা ছিল সেটা মব ছিল না, এগুলো ছিল প্রেসার গ্রুপ। তারা তাদের নির্দিষ্ট একটা দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে দাবি পেশ করেছে। গণজাগরণ কি জন্য দাবি পেশ করেছিল? কাদের মোল্লার যে ফাঁসির আদেশ দেওয়া হয়নি সেটা যাবজ্জীবন দেওয়া হয়েছিল, এবং সেখানে সরকারের আপিল করার সুযোগ ছিল না, যাতে আপিল করার সুযোগ দেওয়া হয় এবং তাকে আপিল করার সুযোগ দেওয়া হয়, এবং তাদের ডিমান্ড ছিল যে সেই আপিলে যাতে তার ফাঁসির রায় কার্যকরার কোনো ব্যবস্থা হয়, সেটাই ছিল। গণজাগরণ যদি মব হতো তাহলে আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন, তার 100 গজ দূরে ছিল গোলাম আজমের আস্তানা বলবো না, আমি বলবো যে গোলাম আজমের অবস্থান। গোলাম আজম পুরো সময়টাই পিজি হাসপাতালে ছিল। আপনি তখন ঢাকায় শহরেই ছিলেন, আপনার কি মনে হয়েছে এর থেকে বড় জমায়েত বাংলাদেশে কোথাও ছিল, এর থেকে বড় শক্তি কোথাও ছিল? কারণ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নির্দেশনা, সমস্ত রাজনৈতিক দলগুলো এক্সেপ্ট 2-1টা রাজনৈতিক দল, বিএনপি সহ, এবং বিএনপির পার্সোনালি তারা না নিলেও তাদের অনেক সমর্থক এটা সমর্থন করেছে। তো সেই অবস্থায় তারা যদি উদ্যোগ নিত যে গোলাম আজমকে আমরা এখান থেকে এনে ফাঁসি দিয়ে দেব, সেটাকে অসম্ভব কিছু ছিল, কারণ এত বড় শক্তি ছিল। তো গণজাগরণ যদি মব হতো তাহলে সেটা করতো। এই যে আমি আরেকটা উদাহরণ দিই, না কয়েকদিন আগে যে আমির ভাই, এই সরি, ছেলেপেলেরা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো এবং শাহবাগে এসে যে দাবি জানালো, সেটা কি মব ছিল? না, মোটেই সেটা মব ছিল না, সেটাও ছিল প্রেসার গ্রুপ। তারা সরকারের উপর তাদের দাবিটা পেশ করেছে, তারা সেই অনুযায়ী সরকার বাধ্য হয়েছে। আনিস ভাই, আমার কাছে মনে হয় যদি আমরা সংজ্ঞার দিক দিয়ে আমরা এই বিতর্কটা চালু রাখি, তাইলে আসলে মব, প্রেসার গ্রুপ এগুলি নিয়ে আমরা একদিন আলাদা করে নিশ্চয়ই আমরা কথা বলতে পারবো। না, আমি এখানে শেষ করে দিয়েছি জি, যে মব এবং প্রেসার গ্রুপের পার্থক্যটা বোঝার জন্য আমি আমার মনে হয় যে অনেকে আপনার ডেফিনিশনের সাথে একমত নাও হতে পারেন আনিস ভাই, মানে আপনি না হতে পারে না, আমি আমারটা যেটা মনে করি সেটা বলছি। জি জি। এখন ইলেকশন যেটা হচ্ছে যে এই ইলেকশন নিয়ে কেন সবার সন্দেহ, আপনি যথার্থই বলেছেন যে উদাহরণগুলো হয়েছেন, যা কিছু হোক সবার সন্দেহ হচ্ছে ইলেকশন হবে কিনা। আজকে একটা রাজনৈতিক দল এই ম্যানিফেস্টো ঘোষণা করার, ম্যানিফেস্টো না, এটা কি বলবো, এই যে শিডিউল ঘোষণা করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছে। এখন তাতেও মানুষ সন্দেহ করছে যে ডক্টর ইউনূস কি তাহলে নির্বাচন পিছিয়ে দিয়ে আবার 5 বছর থাকার প্ল্যান করছে কিনা। এই ধরনের আশঙ্কার 2টা কারণ আছে। প্রথমত হচ্ছে এটা একটা ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না,
ইনক্লুসিভ ইলেকশনের কথা যখনই আমি বলি তখন মনে করে যে অনেকের গা জ্বালাপালা করে। ভাই, বাস্তবতাটা হচ্ছে যে ইনক্লুসিভ ইলেকশন হচ্ছে না। একটা রাজনৈতিক দলকে বাদ দিয়ে কিংবা ওই রাজনৈতিক দলের জোট সমর্থক যারা ছিল, জোটে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে। এখন যেহেতু ওদেরকে বাদ দিয়ে একটা ইলেকশন হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে যে এই ইলেকশন কতদিন টিকবে, ইলেকশন হতে পারে কিনা, আমেরিকা এখানে হস্তক্ষেপ করবে, ভারত এখানে হস্তক্ষেপ করবে, দোহাতে এটা বিটি করছে, এই জাতীয় একটা জল্পনা কল্পনা মানুষের মধ্যে থাকে। সেই একটা গোষ্ঠী এই এটাতে জায়গায় কি একটা ছোট প্রশ্ন করতে পারি? আপনি বলছেন একটা রাজনৈতিক দলকে বাদ দেওয়া হয়েছে, আমি যদি ধরে নিই এই রাজনৈতিক দলটার নাম আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ কি একবারও বলছে ওরা এই নির্বাচন করতে চায়? আওয়ামী লীগ কি তারা এইটা চাক কি কোর্টে, না চাক সেটা বিষয় না। আওয়ামী লীগ কি কোর্টে এটা নাগরিক ট্রাই হিসাবে আমি করছে? বলছি যে কোর্টে হ্যাঁ, এটা তারা ট্রাই চাইছে, করছে তারা কি চায় নাকি, তারা বিভিন্ন সময় না? বলেছে, তারা বলছে যে তাদের এই সরকার আপত্তি হচ্ছে পরিবর্তন যে করে তারা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন চায়, ইউনূস সরকারের অধীনে নির্বাচন না, করতে তারা চায় না। চায় না। কিন্তু কথা হচ্ছে যে আমরা কেন সুযোগ দিচ্ছি না? আমাদের কথা হচ্ছে শেখ হাসিনার আমলে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল সেগুলো কলঙ্কিত ছিল কেন? তারা তারা নিজেরা নিজেরা নির্বাচন করেছে, রাতের ভোট করেছে, তারা মানুষ স্যাটিসফাইড হয়নি তাদের ভোটে। কিন্তু বর্তমান সময়ে যে নির্বাচনটা হতে যাচ্ছে, যেটা আমরা আবার ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সেই নির্বাচনটা হতে যাচ্ছে কিছু রাজনৈতিক দলকে কমপ্লিটলি মাইনাস করে। সেই মাইনাস তারা নিজের ইচ্ছা হচ্ছে না, তাদেরকে আমরা নিষিদ্ধ করে রাখছি। শেখ হাসিনার সাথে পার্থক্য এই জায়গায়, শেখ হাসিনা আপনাকে নিষিদ্ধ করে নাই যে ইলেকশন করতে পারবেন না, কিন্তু এই আমলটা হচ্ছে যে না, শেখ হাসিনার দল 14 দল জাতীয় পার্টি এরা নির্বাচন করতে পারবে না, কিংবা 14 দল বা জাতীয় পার্টি যে করতে পারবে সেটাও বড় গলায় বলছে না, এবং আবার তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে তারা যদি নির্বাচনে আসে তাহলে খারাপ হবে। তার মানে হচ্ছে যে একমাত্র শুধু আওয়ামী লীগ নয়, আরো বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন করতে পারবে কি পারবে না এই অনিশ্চয়তার মধ্যে রয়ে গেছে। আমি ধরে নিচ্ছি তাদেরকে ছাড়াই ইলেকশন হচ্ছে, কিন্তু বাস্তবতার সাথে আমাকে বলতে হবে যে এই নির্বাচনটা যেটা হতে যাচ্ছে সেটা এই যেহেতু ইনক্লুসিভ হচ্ছে না, সেই জন্য মানুষের মধ্যে একটা আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ইলেকশনটা হতে যাচ্ছে বিএনপি ভার্সেস জামায়াতে ইসলামী, প্লাস জামায়াতে ইসলামের এ পার্টি, বি পার্টি, সি পার্টি বা বি টিম, এ টিম, সি টিম, যার মধ্য থেকে ফুয়াদের যে রাজনৈতিক দলটা সেটাকেও একটা বি টিম, সি টিম হিসাবে ধরা হয় জামাতে ইসলামের। তো এমন একটা পরিবেশে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটি কতটুকু থাকবে, তারা আসলে কয়দিন ক্ষমতায় থাকতে পারবে, সেটা নিয়ে আশঙ্কা করছে মানুষ। ধরে নিয়েছে যে এই নির্বাচনে যারা নির্বাচিত হোক, হয় জামাতে ইসলামী জিতুক কিংবা আওয়ামী লীগ বিএনপি জিতুক, 6 থেকে 7 মাসের মধ্যে এই যারা বিরোধী দলে থাকবে সরকারের পরিবর্তন আনার জন্য, সরকার বিরোধী আন্দোলন করার জন্য তারা আওয়ামী লীগকে ডেকে আনবে এবং আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়ে এরা আন্দোলন করবে। সেই জন্য মানুষের মধ্যে আশঙ্কা যে আসলে এই নির্বাচন হতে যাচ্ছে কিনা। আপনি যেটা বললেন, আপনি যেমন একটা মিনিট আমি শেষ করে দিচ্ছি, আপনি যেমন চিন্তা করেন না যে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, আমারও মনে হচ্ছে যে নির্বাচন হতে যাচ্ছে এবং ডক্টর ইউনূস এই নির্বাচন করেই বিদায় নেবেন, এবং এটা কোনো সন্দেহ নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে। আপনি শেষ করেন না, আপনি খালি একটু সময় দেন। আপনার থিসিসটা নিয়ে আমি একটু ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট একটু শুনি, কারণ ব্যারিস্টার ফুয়াদের পয়েন্ট মানে প্রশ্নে আমি একটু পরে যাই। ব্যারিস্টার ফুয়াদ, ইলেকশন ইনক্লুসিভ হচ্ছে না কারণ আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ অন্যান্য অনেকগুলি দলকে ইচ্ছা করে ইলেকশনে বাইরে রাখার একটা চেষ্টা করা হচ্ছে, তাদেরকে অপশন দেওয়া হচ্ছে না। এই জন্য লোকের মনে একটা আশঙ্কা আছে যে এই ইলেকশনটা হয়তো ইনক্লুসিভ হবে না। আপনি আনিস ভাইকে শুনেছেন এই ব্যাপারে, আপনি যদি একটু ছোট্ট করে বলেন, আমরা আনিস ভাইকে আবার একটু শুনে আপনার কাছে আসবো, একটু যদি 1-2 মিনিটে বলেন এটা এই থিসিসটার সাথে আপনি একমত পোষণ করেন কিনা। দেখেন, ইনক্লুসিভ ইলেকশন বলতে বোঝায় না যে একটা ফ্যাসিস্ট অর্গানাইজেশন যাকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন করানো হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। মানে 73 সালের নির্বাচনে কেন মুসলিম লীগ অংশগ্রহণ করে নাই, মানে এইটা তো একটা ভ্যালিড কোশ্চেন হইতে পারে না। তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ হইল, যাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে, তাকে অংশগ্রহণ করতে দেয়াটার মধ্য দিয়ে কোনো ইনক্লুশন থাকে না। দ্বিতীয়ত দেখেন যে আপনার পিলখানা গণহত্যা কমিশনের রিপোর্ট আসছে গত কদিন আগে, সেখানে পরিষ্কার করে বলা হয়েছে যে আওয়ামী লীগ দল আকারে দিল্লির সাথে কলিউশন করে এই পিলখানায় গণহত্যাটা ঘটাইছে। বর্তমানে আওয়ামী লীগের দল আকারে আইসিটিতে বিচার চলছে। আপনি মানবাধিকার কমিশনের জাতিসংঘের যদি রিপোর্ট দেখেন, সেখানে তাদের 6 সপ্তাহের আমলনামার কথা আসছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, মর্যাদা ক্ষুণ্ণ করবার জন্য হেন কোনো কাজ নাই যা এই দলটা করে নাই।
রাজনৈতিক দলের যদি ডেফিনেশনে দেখেন যে 1991-এ কেন হোয়াইট পার্টিকে ইলেকশন করতে দেয়া হয় নাই, এটা কিন্তু তখন তর্ক ছিল না। 1945-এর অনওয়ার্স নির্বাচনে জার্মানিতে নাৎসিদেরকে কেন ইলেকশন করতে দেয়া হয়নি, অথবা ইতালিতে আমার মনে হয় যে ফ্যাসিস্টদেরকে কেন নির্বাচন দেওয়া হয় আমি নাই, আমি আপনাকে এটা যৌক্তিক প্রশ্ন হইতে পারে না, এটা ইনক্লুশন না। না, যে প্রশ্ন হইতে পারে না জায়গা থেকে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করি। গণ অভ্যুত্থানের কথা আপনি বলেছেন, গণ অভ্যুত্থানের মধ্যে আওয়ামী লীগ আউস্টেড হয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে কখনো আমি এইটা দেখি নাই যে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, এটা গণ অভ্যুত্থানের দাবি ছিল। আপনি বলেছেন যে দল আকারে দিল্লির সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড করা হয়েছে, সেটা বিচারাধীন বিষয়, সেটার ব্যাপারে এখনো কোনো রায় আসে নাই। দল কোনো অন্যায় করতে পারে কিনা সেটা সারা জীবনের প্রশ্ন। আপনি বলেছেন যে 6 সপ্তাহের আওয়ামী লীগের আমলনামা, আমি বলবো যে তখন আওয়ামী লীগের হয়ে যারা সরকার পরিচালনা করেছেন তাদের দায় এটা। দল একটা ব্যক্তি না, দল একটা কোনো জান্তব গোষ্ঠী না। 1945-এ আপনি যে ফেসিস্ট হিটলারের কথা বলেছেন, হিটলার কিন্তু ঘোষণা দিয়ে জাতিগত নিধন কর্ম চালু করেছিলেন সারা ইয়েতে। শেখ হাসিনা এবং সরকার কিন্তু এখনো অস্বীকার করেন যে তারা এটা করেন নাই, ওই সময় তারা এই ঘোষণা দেন নাই যে আমরা এদেরকে মাইরা ফেলবো। হাওয়েভার এই প্রশ্নগুলি কিন্তু উঠতেছে। আমরা দল হিসাবে আওয়ামী লীগকে কি আসলে ভয় পাইতেছি যে ওই ইলেকশনে আসলে আমরা কম ভোট পাবো, আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে যাবে, ব্যাপারটা কি এরকম? এই জন্য আমরা ওকে ইলেকশনে আসতে অপশন দিচ্ছি না? না, এটা নির্বাচনের প্রশ্ন না। এটা প্রশ্ন হচ্ছে যে আপনার গণ অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশ বিনির্মাণের আলোচনা আসছে, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট, সেই নিউ পলিটিক্যাল সেটেলমেন্টে আওয়ামী লীগের এক্সিস্টেন্স থাকতে পারে না। কারণ নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষার কথা আসছে, সেটা অ্যাবসলিউটলি তার অস্তিত্বের বাইরে থেকে বিনির্মাণের প্রশ্ন আলোচনা হতে হবে। কারণ এটা আমাদের সার্বভৌমত্বের কোশ্চেন, যে গত 16-17 বছর যারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা থেকে শুরু করে বাংলাদেশের সংবিধান, আমাদের রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের যে ন্যূনতম জায়গাগুলো, তার প্রত্যেকটা জিনিস ধ্বংস করে দিয়েছে। তো যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, যে বাংলাদেশের সাংবিধানিক কাঠামো ধ্বংস করে দিয়েছে, তাকে সেই সংবিধান মোতাবেক তার অধিকারকে স্বীকৃতি দিয়ে ইনক্লুড করবার জায়গাটা কোথায় আসে? সে তো পলিটিক্যাল পার্টির ডেফিনেশনে পড়ে না, তাকে তো একটা পলিটিক্যাল পার্টি আকারে ডেফিনেশনে আসতে হবে। না, সেই ডেফিনিশনটা তারপরে দেখেন এই আলোচনাটা কখন আসতে পারে। সেই ডেফিনিশনটা তো বেরিয়েছে ফদ, আপনি ঠিক করে দিবেন না, সেটা কোর্ট বলে দেখ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টির ডেফিনিশনের মধ্যে পড়ে না, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ দল। না, সেটা তো আমরা এই জন্য তো আমরা কিন্তু তার আগ পর্যন্ত আপনি এটা কি করে বলেন ব্যক্তির দায় আপনি দলকে কি করে দেন? আসলে এটা আপনি পারেন কিনা একজন জুরিস্ট হিসেবে আপনি এটা বলেন? পারি, কারণ হচ্ছে যে হ্যাঁ পারি এই কারণে যে আপনি যদি এটা একটা বিচ্ছিন্ন কিছু লোক এটা করে থাকে, যেমন ধরেন আপনি আওয়ামী লীগকে চাঁদাবাজের দল আকারে স্বীকৃতি দেবে কিনা, এইটা আপনি দিতে পারবেন না, কারণ আওয়ামী লীগের লোকজন চাঁদাবাজি করছে। কিন্তু পুরো দল কাঠামো আওয়ামী লীগের ধরে ধরে চাঁদাবাজি করছে, এইটার সাফিসিয়েন্ট প্রমাণ দেয়া যাবে না। কিন্তু আপনি গণহত্যার সাথে জড়িত, গত 16 বছরে গুম খুনের সাথে জড়িত তার এই পুরো কাঠামো, তার দলের নেতৃবৃন্দ রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে কিভাবে কাজগুলো করেছে, এইটা গুম কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা পিলখানা গণহত্যার কমিশনের রিপোর্টে উঠে আসছে, এটা আইসিটির যে শুনানি হয়েছে শুনানিতে উঠে আসছে, যে পুরো কাঠামো কিভাবে জড়িত এটার সাথে। ইভেন আপনার দেখেন এই যে শুট অন সাইট, আপনি আইসিটি ওয়েল আমার কাছে মনে হয় যে আপনি যেগুলি কথা বললেন সেখানে হচ্ছে দল হিসাবেও দায় দেয়া যায়, সে ব্যাপারে জনাব আনিস আলমগীর আপনি কি আপনি শেষ করে দিই। গণভবনের সর্বশেষ যে 14 দলীয় মিটিং হয়েছে, যেই মিটিং এর মধ্য দিয়ে আপনার মিলিটারি ডিপ্লয় করা হলো, কারফিউর মতো করে সিচুয়েশন জারি করা হলো, মোবাইল শাটডাউন করা হলো, শুট অন সাইট পলিসি ডিক্লেয়ার করা হলো, এটা কি? এটা জেনোসাইড না? এটা একটা এক্সটারমিনেশনের মতো করে আপনি ছোট। আপনি আমাকে যদি ডেভিলস অ্যাডভোকেট হওয়ার পারমিশন দেন তাহলে আপনাকে কিন্তু তখন বলতে হবে তখন পোশাকে থাকা লোকজন মারা যাচ্ছিল, কিন্তু পোশাকে থাকা লোকজন যখন মারা যায়, আপনার সরকার, আপনি যখন রাষ্ট্রপ্রধান হবেন, আপনি যখন সরকার প্রধান হবেন, তখন আপনি পোশাককে কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইবেন। কিন্তু আপনি আমার এই বক্তব্য অনেক অজনপ্রিয় হইতে পারে, কিন্তু আমার তো কিছু বলার নাই। আপনি যখন পোশাককে, আপনি দেখেন পোশাকধারী কতজন মারা গেছেন। আমি র্যাবের ডিজিকে ইন্টারভিউ করতে গিয়ে জানলাম 47 জনকে উনি কবরস্থ করেছেন, পোশাকধারী পুলিশ, যাদের গ্লাসও কেউ নিতেছিল না। ঠিক না? সেটা তো একটা অন্য সিচুয়েশন। আপনি সেই সিচুয়েশন আর সেই সিচুয়েশনকে আপনি একজন জুরিস্ট হিসেবে আপনি একটা বলেন যে এইটাকে আপনি গণহত্যার আপনি সংজ্ঞা দিতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু ঘটনা হইতেছে যে এর জন্য আপনি দল ইলেকশন করতে পারবা না, এইটার মধ্যে যাইতে পারবা না, এটা আপনি আসলে বলতে পারেন?
হ্যাঁ পারি তো, কারণ দলটা তো এই পুরো কাঠামো তো এটার সাথে ইনভলভ হয়ে গেছে। ওকে, 14 দল মিলে তো এই মিটিংটা করেছে। অতএব এটা তো শুধু হাসিনা একা করে নাই রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে। গণভবনের সর্বশেষ মিটিং তো 14 দল দল আকারে সিদ্ধান্ত নিয়েছে তারা মিলিটারি কারফিউ ডিক্লেয়ার করবে, তারা শুট অন সাইট পলিসি এনফোর্স করবে, এবং তারা সেটা না সেটা করেছে। তারা এনফোর্স যেটার করতে পারে নাই তো। ফলশ্রুতি আপনার মনে থাকবে শুট অন না, সাইট শত শত কোনো মানুষ পলিসি মারা ছিল গেছে না, না। তার সেনাপ্রধানই বলছে তারা কাউকে গুলি করবে না। 1400 মানুষ তাহলে কেমনে খুন হইলো? 1400 মানুষের তুমি খুনের কেমনে ব্যাপারটাও কিন্তু মানে আমার খুবই 800 আফসোস, হইছে, আমার খুবই আফসোস যে 500 আমি হইছে। এই পক্ষ থেকে কথা বলতেছি। 1400 মানুষ খুনের যে কথা বলছে সেটার মধ্যে কিন্তু এটা অগাস্ট 14 তারিখ পর্যন্ত আপনি দেখেন, ওইটাও আমাদের খেয়াল করতে হবে কিন্তু। সুতরাং অগাস্ট এত 14 সহজে আপনি কেন? 1400 বলে ফেলেন না। কারণ হচ্ছে যে অগাস্টের মানুষটা আহত 14 তারিখ হয়েছে, পর্যন্ত কিন্তু ঘটনা। হ্যাঁ এটা আমি ব্যাখ্যা আছে তো ভাই, যে মানুষটা গুলিবিদ্ধ হয়েছে 5 তারিখ পর্যন্ত সে তো হাসপাতালে কাতরায় মারা গেছে 14 তারিখ। না এটা হাসপাতালের মৃত্যুর কেস না ভাই, আপনি আবার দেখেন, হাসপাতালের মৃত্যুর কেস না, পুরনো আহতর কেস না এটা। হাউএভার আমি একটু জনাব আনিস আলমগীরের কাছে আসি। জনাব আনিস আলমগীর, আপনার কাছ থেকে যাই হোক, আপনাকে বলার আগে আমি একটু বলে নিই, একজন কামাল হোসেন উনি বলছেন, পার্সোনালি আপনাকে অনেক পছন্দ করি বা ভালোবাসি খালেদ ভাই, কিন্তু আমার মনে হয় আপনার কথা এবং আচরণে মনে হয় উপস্থাপনা আপনি পার্সিয়ালিটি করেন। ওকে সরি ভাই, আমি একটু হানিস ভাই আপনার কাছে আসি। ব্যারিস্টার ফুয়াদ যেটা বলতেছেন যে আসলে তো শেখ হাসিনা একজন ব্যক্তি মাত্র নন, একটি দলকে প্রতিনিধিত্ব করতেন, এবং আওয়ামী লীগের কোন লোককে আমরা কিন্তু শেখ হাসিনার এই যে, আমি খালি জুলাই আগস্ট বলবো না, 15 বছর ধরে উনি যে দুঃশাসন চালিয়েছেন, আওয়ামী লীগের কোন লোক আওয়ামী লীগের থেকে এটি বলেছেন, আওয়ামী লীগের কোনো কাউন্সিলে বলেছেন, অন্য কোনো সময় বলেছেন বা বলার চেষ্টা করেছেন, সেইটা পর্যন্ত তো আমরা দেখি নাই আসলে। তাহলে সেই ক্ষেত্রে সেই দলটা এটার জন্য কেন সাফার করবে না? সেটার জন্য শুধু ব্যক্তি কেন কেন আমরা আওয়ামী লীগকে আরো বেয়ার করতে হবে? আমরা কেন এই আওয়ামী লীগকে বহন করে বেড়াবো? এটা কারণটা কি আসলে? ওকে, এই ক্ষেত্রে আমি বলি যে ফুয়াদ যে যুক্তি দেখাচ্ছে, যে সেই যুক্তি তাহলে আমার রাষ্ট্রে সমভাবে প্রয়োগ হতে হবে। আমি যখন 71-এর গণহত্যাকারী রাজনৈতিক দলটিকে এই ইলেকশনে অংশ নিতে দিচ্ছি, আমি যখন প্রমাণিত সত্য আমার চোখের সামনে আছে, যেভাবে তারা মেরেছিল, তারা আলবদর আলশামস করে এই দেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষদের হত্যা করেছে, সামরিক বাহিনীর সহায়তা করে নিরীহ মানুষকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল, সেই রাজনৈতিক দলটা কি আমি 71-এর গণহত্যাকারীর এই রাজনৈতিক দলটি তাকে সাজা না দিয়ে তাহলে ইলেকশনে দিতেছি, আবার 24-এর গণহত্যাকারী একটা রাজনৈতিক দলকে আমি নির্বাচনে দেব না, কোন যুক্তিতে বলি? সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে, আমি একটু বলবো আনিস ভাই, 71-এর না আমি শেষ করে দিচ্ছি, আমি শেষ করে তারপরে বলবো। নাৎসি পার্টির সাথে এখন তুলনা হচ্ছে আওয়ামী লীগের। তো ঠিক আছে, নাৎসি বাহিনীকে আদালতে একটা দুর্বৃত্ত দল হিসেবে প্রমাণ করে তারপর তাকে ব্যান করা হয়েছিল, এবং ইন্টারন্যাশনালি করা হয়েছিল, ইন্টারন্যাশনাল আদালত। বাংলাদেশে এমন একটা কোনো আদালতে সেটার কোনো বিচার হচ্ছে? আমার ইচ্ছা হলো আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, আওয়ামী লীগকে নির্বাহী আদেশে বন্ধ করে দিলাম, আওয়ামী লীগকে, সেটা তো হচ্ছে না। আওয়ামী লীগকে যদি তার কার্যক্রমের জন্য দল হিসাবে বিচার করতে হয়, তাহলে সেরকম পরিস্থিতি তৈরি করতে হবে, সেটা আদালতে আনতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক, আওয়ামী লীগ কার খালো, আমার কি তোমার কি বা অন্যের কার কি? আওয়ামী লীগ যদি দুর্বৃত্তের দল হয়ে থাকে তাহলে সাজা পাবে। কথা হচ্ছে আইন না মেনে করছে কেন? আনিস ভাই আপনার বক্তব্য বুঝতে পারছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি যেটাকে 71-এর গণহত্যাকারী দল বলছেন, সেই দলটিকে প্রথম ক্ষমা তো করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাইপ্যাট্রিয়ট এগ্রিমেন্টের মাধ্যমে 1973-তে। আমরা দেখেছি যে এই দলটিকে রাজনৈতিক পুনর্বাসনের সকল প্রক্রিয়া 1978, 79, 91 হয়ে 96-তে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যে পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলনে সামিল হয়ে শেখ হাসিনা সেটার মধ্যে থেকে অংশগ্রহণ করে, এমনকি আমরা যদি আরেকটু পিছনে যাই, 1991 সালে শেখ হাসিনা যাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিলেন তাকে আমরা দেখেছি দোয়া নিতে সেটা যাইতে। সেইটার তো এখন আর এই প্রশ্ন নাই যে কেন গণহত্যাকারী একটি দলকে রাজনীতি করতে দেওয়া হবে। আওয়ামী লীগ তো এই প্রশ্ন কখনো তুলে নাই। এখন যারা এই প্রশ্ন তুলতেছেন এবং এই প্রশ্নটা তুলতেছে যে আমাকে গুলি করে মারা হয়েছে, আমাকে গুলি করে মারার অর্ডার দেওয়া হয়েছে, আমাকে 15 বছর ধরে ইলেকশন করতে দেওয়া হয় নাই, তাকে আমরা কেন, আমরা জনগণ, মানে আমরা তো পক্ষ বিপক্ষে না, আমরা জনগণ, সত্যি সত্যি আমি বুঝতে চাই আমরা জনগণ কেন আওয়ামী লীগকে আর বহন করে বেড়াবো? আওয়ামী লীগকে
আর বহন করে বেড়াবো। আওয়ামী লীগ কেন আর আমাদের মানে সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে? কেন এটা আউট অফ সিলেবাস হবে না? হতে পারে আওয়ামী লীগ কেন আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে না, সেটা মানুষ ডিসিশন নেবে। আওয়ামী লীগের নেতা কর্মী আছে যারা, তারা ডিসিশন নেবে। আওয়ামী লীগের যারা ওয়েল উইশার আছে তারা কিভাবে আওয়ামী লীগকে ডিল করবে তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমি যখন দুইটা রাজনৈতিক দলকে যখন আমার সামনে আনা হবে, আমি আমার দৃষ্টিতে বলবো, এখন শেখ হাসিনা তাকে মাফ করে দিল, শেখ হাসিনা ওই দলের সাথে আন্দোলন করলো, শেখ হাসিনার দলের কেউ যায় ওই প্রেসিডেন্ট প্রার্থীর পা ছুঁয়ে আসলো, এগুলোতে আমার কি এসে যায়? আমি তো আওয়ামী লীগের কেউ না, বা আওয়ামী লীগকে ধারণ করার জন্য এখানে বসে কথা বলি না। অর্থাৎ আপনি আওয়ামী লীগ যদি ন্যায়গত জায়গা অন্যায় করে থেকে, থাকে, আপনি ন্যায়সঙ্গত আওয়ামী লীগ জায়গা যদি থেকে অন্যায় করে থাকে, সেই রাইট। অন্যায়কে আমি সাপোর্ট করব কেন? ওকে। আমি কি তাকে গ্যারান্টি, আমি কি তাকে ওই ম্যান্ডেট দিয়েছি তোমার যা ইচ্ছা তা করবে? আমি তাকে যেমন ম্যান্ডেট দিই নাই, তেমনি গণহত্যাকারী ৭১ গণহত্যাকারী দলগুলোকে আমি ম্যান্ডেট দিচ্ছি না। এটা আমার ব্যক্তিগত না, অভিমত। রাইট। আমি একদম পরিষ্কার, জনাব আনিস আলমগীর তার একটি ন্যায়সঙ্গত জায়গা থেকে, উনার ম্যান্ডেটের জায়গা থেকে এটা উনি বলতেছেন, উনার বক্তব্য একদম পরিষ্কার এবং আমিও বুঝতে পেরেছি। আমি জনাব ব্যারিস্টার ফুয়াদ, আপনার কাছে আমি একটু আসতে চাই অরিজিনাল প্রশ্নটা নিয়ে, যে আপনারা আসলে একটু পপুলিস্ট রাজনীতি করতেছেন কিনা, যে রাজনীতিটার মধ্যে হচ্ছে যেদিকে বেশি সংখ্যক জনগণ থাকতেছে সেদিকে থাকা, এবং যখন যেখানে সুবিধা সেখানে থাকা, এবং আপনাদের রাজনীতিতে পপুলিস্ট ভাবটাই বেশি, এবং যে কয়জন রাজনীতিবিদ বা যে কয়টি রাজনৈতিক দল আসলে সময় মতো নির্বাচন না হলে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে যাবেন, এবি পার্টি তার মধ্যে অন্যতম। কারণ অনেকে বলতেছে যে এবি পার্টির আসলে অনেক ভোট নাই, কিন্তু এবি পার্টি কিং মেকারের একটা রোল প্লে করতে পারে। আপনি যদি পুরো ব্যাপারটা ধরে